আসসালামু আলাইকুম। মেধা বিকাশ প্রাইভেট হোমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা হাজির হয়ে গেলাম নবম দশম শ্রেণীর রসায়নের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের অবস্থা চ্যাপ্টারটি নিয়ে। তো আজকে আমরা যা যা শিখবো সেই টপিকগুলো হচ্ছে, প্রথমত আমরা বোর্ড বইয়ের যে বেসিক যে জিনিসগুলো সেগুলো আমরা প্রথমে শিখে নিব। এরপরে বোর্ড পরীক্ষায় আসার যতগুলো গুরুত্বপূর্ণ সিকিউ আছে সেগুলো সলভ করব। এছাড়াও আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ যেগুলো আছে সেগুলো সলভ করব। তো এই অধ্যায়টা যেহেতু ছোট, আশা করা যায় যে আমরা খুব দ্রুত শেষ করব ইনশাআল্লাহ। তো এটা একটা ক্র্যাশ কোর্স, আশা করা যায় যে সবগুলোই আমরা এখানে শেষ করার চেষ্টা করব খুব অল্প সময়ের মধ্যে। তো অন্যান্য অধ্যায়ে যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করতে ভুলবেন না। তো চলুন তাহলে শুরু করি আমাদের আজকের পর্ব। আমরা শুরু করতে যাচ্ছি দ্বিতীয় অধ্যায়, যেটা হচ্ছে পদার্থের অবস্থা। এই অধ্যায় থেকে কোশ্চিন আসে মাঝে মাঝে দু একটা জায়গাতে। বড় জোর একটা সৃজনশীলে এই অধ্যায় থেকে কোশ্চিন আসতে পারে, বড় জোর একটা। তো সেটা কোনটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। আর খতে দু একটা কোশ্চিন আসতে পারে, সেই জন্য এই অধ্যায়টা মানে মোটামুটি একটু ইম্পর্টেন্ট বলা যেতে পারে, যেহেতু এখান থেকে সৃজনশীল প্রশ্নটা হয়। তো এগুলো থেকে আসলে তেমন কিছু আসে না পরীক্ষায়, কঠিন পদার্থ তরল পদার্থ এগুলো সম্পর্কে আসে না। যদি আসে সেক্ষেত্রে কণার গতিতত্ত্ব, যেহেতু এটা আমাদের ক্র্যাশ কোর্স, সেই জন্য আমরা এই ক্র্যাশ কোর্সে এই পদার্থের গতিতত্ত্ব আলোচনা করব না, কারণ এটা একটু লেস ইম্পর্ট্যান্ট। এটা পরীক্ষায় আসার সম্ভাবনা প্রায় নাই বললেই চলে আর কি। তো এই জিনিসটা এখানে ব্যাপন দেখেন, এই অধ্যায়ের যে ব্যাপন, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। এইটা প্রায় ক নম্বরে দেওয়া থাকে, সৃজনশীলের ক নম্বরে। কোনো মাধ্যমে কঠিন তরল এবং বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে বলা হচ্ছে ব্যাপন বলে। এই সংজ্ঞাটা প্রায় আসে। তাহলে দেখো এখানে কঠিন তরল এবং বায়বীয় তিন পদার্থেরই কিন্তু আর একটা জিনিস হচ্ছে স্বতঃস্ফূর্ত এবং সমানভাবে ছড়িয়ে পড়বে। স্বতঃস্ফূর্ত মানে হচ্ছে, যেমন ধরো আমি যদি এখানে একটা আতর রাখি, আতরের শিশিটা মুখটা খুলে রাখি, এটা কিন্তু আপনি ছড়িয়ে পড়বে চারদিকে, কাউকে বলতে হবে না যে তুমি এদিকে যাও, সে কিন্তু আপনি সব দিকে সমানভাবে ছড়িয়ে পড়বে। এটাই হচ্ছে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, মানে একা একাই যে যাচ্ছে ছড়িয়ে পড়তেছে, এটাই হচ্ছে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। আর সমানভাবে মানে বুঝতেই পারছো, সব দিকে সমানভাবে ছড়িয়ে পড়বে, এটাই হচ্ছে তোমার ব্যাপন। এরপরে চলে আসবো, আর কিছু পড়বো না এখান থেকে, বাকিটুকু আমরা পড়বো না। এরপরে আমরা বইয়ের পরের পেজে চলে আসবো। এই যে এইটা একটা গুরুত্বপূর্ণ একটা টপিক, দেখো এইখানে তোমার হচ্ছে দুইটি গ্যাসের ব্যাপন। এটা প্রায় পরীক্ষায় মানে একটা সৃজনশীল পরীক্ষা আসতে দেখা গেছিলো যে এরকম একটা চিত্র দেখো। এখানে একদম চিত্র দেখেই এটা ব্যাখ্যা করা যায়। NH4Cl একটা দ্রবণ রাখছে, এই দ্রবণে ভেজানো তুলা রাখছে, আর এখানে HCl-এ ভেজানো তুলা, সিক্ত মানে ভেজানো তুলা, এটা ভেজানো তুলা আর কি। তো এই তুলা থেকে NH4HCl-এর যে গ্যাসীয় HCl-টা এদিক থেকে এদিকে আসবে, ঠিক আছে। আর NH4OH তো আসলে যেতে পারে না, এখান থেকে অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে, NH3 গ্যাস তৈরি হবে। এই গ্যাসটা তখন এদিক দিয়ে পার হয়ে আসবে কিন্তু, হ্যাঁ। তো এখন যে ব্যাপারটা ঘটতেছে, অ্যামোনিয়া গ্যাসের ভর কত? অ্যামোনিয়া, নাইট্রোজেন হচ্ছে 14, নাইট্রোজেন গ্যাসের 14, আর NH3, তাহলে তিনটা হাইড্রোজেনের ভর হচ্ছে, N এর ভর হচ্ছে 14, আর হাইড্রোজেন তিনটা, একটার ভর 1, তার মানে তিনটা হাইড্রোজেনের ভর 3, অর্থাৎ 17 ভর। আর HCl এর ভর হচ্ছে, হাইড্রোজেনের হচ্ছে 1, আর Cl এর হচ্ছে প্লাস Cl-টা হবে তোমার 35.5 বা 36 বলতে পারো, 35.5 আর কি, হ্যাঁ 35.5 বা 36, তার মানে যেটা পাচ্ছি 36.5 পাচ্ছি। তাহলে দেখো 17 কোথায় আর 36 কোথায়, তাহলে 17 ডাবল 36 হয়ে যাচ্ছে না, বলো দেখি। তাহলে 17 গ্রামের ডাবল হচ্ছে 36 গ্রাম, তার মানে এটা বেশি ভারী, HCl-টা বেশি ভারী। সেই জন্য দেখো এটা অল্প দূর, মানে যে বেশি ভারী সে তো কম দৌড়ায়, তার মানে কম দৌড়াইছে। আর এ যেহেতু পাতলা মানুষ, তাহলে বেশি দৌড়াইছে, বেশি দৌড়ানোর পরে এক জায়গায় তারা মিলিত হওয়ার পরে NH4Cl এর সাদা ধোঁয়া তৈরি হয়েছে। তো এরকম কাঁচনলের মধ্যে যদি দুপাশে দুটো তুলো আকার এভাবে আমরা রাখতে পারি, যে এখানে HCl সিক্ত তুলা আর এখানে NH4OH সিক্ত তুলা, তাহলে এখান থেকে অ্যামোনিয়া গ্যাসটা খুব জোরে দৌড়াবে, কারণ এই পাতলা মানুষ বা এর ভর কম, এর আণবিক ভর কম, সেই জন্য বেশি দৌড়াবে। আর HCl এদিক দিয়ে দৌড়াবে, কিন্তু এর কম দৌড়াবে, কারণ হচ্ছে তার ভর কম। তাহলে দেখো টোটাল লেন্থ আমাদের এতটুকু, এর মধ্যে এ অনেক দূরে গেছে আর এই কাছাকাছি আসছে, তারা তো এক জায়গায় মিলিত হবে। সেই জায়গা কীভাবে চিহ্নিত করবো? কাছের মধ্যে দিয়ে আমরা দেখতে পাবো যে এখানে আসলে একটা ধোঁয়া তৈরি হয়েছে। এই ধোঁয়া দেখে আমরা বুঝতে পারবো এরা দুজন এখানে মিলিত হয়েছে।
আর এই ধোঁয়াটা হচ্ছে NH4Cl এর সাদা ধোঁয়া। তো এইটাই তারা এখানে ব্যাখ্যা করার চেষ্টা করছে যে এখানে H2 এর আণবিক ভর কম, তাই H2 এর ব্যবহার হার বেশি হবে, এটা বোঝানোর চেষ্টা করছে তারা। এরপরে আসে আমাদের নিঃসরণ। সরু ছিদ্রপথে এই যে দেখো, সরু ছিদ্রপথে উচ্চ চাপের স্থান থেকে, এখানে বলছে কিন্তু উচ্চ চাপের স্থান থেকে কোনো গ্যাস নিম্নচাপের স্তরের দিকে সজোরে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলা হয়। যেমন তুমি একটা বেলুন যদি ফুলানো থাকে, একটা গ্যাস একটা পিন দিয়ে যে ফুটো করে ফুস করে বেরিয়ে যাবে, এটাই হচ্ছে তোমার নিঃসরণ, মানে দ্রুত বেরিয়ে যাচ্ছে। আবার ওই যে গ্যাসের সিলিন্ডারের মধ্যে অনেক চাপে গ্যাস থাকে, এখন তুমি মুখটা খুলে দিলে কি জোরে বেরো যাবে, এই জোরে বের হওয়াটা কি বলা হয় নিঃসরণ। দেখো নিঃসরণটাও ছড়াচ্ছে, ব্যাপনটাও ছড়াচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে দেখো নিঃসরণ মূলত একই ঘটনাকে বলা যায়, তবে এদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। ব্যাপনের ক্ষেত্রে চাপের প্রভাব নেই, কিন্তু নিঃসরণের ক্ষেত্রে চাপের প্রভাব রয়েছে। চাপ আছে বলেই অনেক দ্রুত ছড়িয়ে যাচ্ছে, সেজন্য নিঃসরণ ঘটতেছে, ঠিক আছে। আবার নিঃসরণের ক্ষেত্রে কেবল গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে সরু ছিদ্রপথে দিয়ে সজোরে বেরিয়ে যায় পথে। আর অন্যান্য ব্যাপনের ক্ষেত্রে হচ্ছে কঠিন, তরল বা বায়বীয় তিনটাই হইতে পারে। আর নিঃসরণের ক্ষেত্রে শুধুমাত্র গ্যাসীয় পদার্থের কথা বলা হয়েছে, এটুকুই পার্থক্য। সেজন্য তারা মূলত একই ঘটনা হলেও তাদের মধ্যে পার্থক্য রয়েছে। এ ধরনের কোশ্চিন কিন্তু দিয়ে থাকে। তো সেক্ষেত্রে এই দুই লাইন তোমাকে কোট করতে হবে, এটুকু গেল। এরপরে মোমবাতি একটা জিনিস, সেখানে হচ্ছে যে মোমবাতি যখন তুমি জ্বালাও তখন তিনটা অবস্থা দেখা যায়। এই যে কঠিন, এটুকু কঠিন, আর তরল তো বুঝতে পারছো মোমবাতি গলে যায়, আর কিছু গ্যাসীয় মোমবাতি যে আশেপাশে ঘোরাফেরা করে, বাষ্পীয় করে। তো এই জন্য বলা হয় যে মোমবাতি যখন জ্বালানো হয় তখন হচ্ছে তিনটি অবস্থা একসাথে দেখা যায়। এটাই হচ্ছে মোমের একটা বৈশিষ্ট্য। এটা তারা এখানে ব্যাখ্যা করছে, দুই একটা জায়গাতে মাঝে মাঝে দেখা যায় এই কোশ্চেনটা, তবে খুব কম, লেস ইম্পর্টেন্ট। এটারও গুরুত্ব খুব কম। তাহলে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যাপন আর নিঃসরণ এবং ওই এসিএল এর যে বিক্রিয়াটা। এরপরে আসি আমরা গলন। তাপ প্রয়োগে কোনো পদার্থ কঠিন অবস্থা থেকে তরলে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে বলা হচ্ছে গলন। আর যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয়, মানে এই যে প্রক্রিয়াটাকে গলন বলে। আর এই যে তাপমাত্রায় এই তরল হওয়া শুরু করে সেটাকে বলা হয় গলনাঙ্ক বলা হয়। গলনাঙ্ক, দেখো গলনাঙ্ক বলা হয়। তাহলে বিশুদ্ধ পদার্থের একটি নির্দিষ্ট গলনাঙ্ক থাকে, যেমন এক বায়ুমণ্ডল চাপের বরফের গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। আবার তাপ প্রয়োগ করলে গ্যাসে রূপান্তরিত হয়, তরলকে গ্যাসে রূপান্তরিত করার প্রক্রিয়াকে বলা হয় স্ফুটন। আর যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ গ্যাসীয় পদার্থে পরিণত হয় সে তাপমাত্রাকে পদার্থের স্ফুটনাঙ্ক বলে। এই জিনিসগুলো, এই সংজ্ঞাগুলো আমি দাগায় রাখছি, তোমরাও বইয়ে দাগায় রাখতে পারো, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো একটু বইয়ে দাগায় নিবা। এই হলো ব্যাপার, এটা পড়তে হবে। আর বিশুদ্ধ পানির স্ফুটনাঙ্ক তো 100 ডিগ্রি, এটা তোমরা জানোই। স্ফুটনের বিপরীত প্রক্রিয়া হচ্ছে ঘনীভবন। হ্যাঁ, এতে তাপ দিতে হয় না, ঘনীভবনের সময় তাপ সরিয়ে নিতে হয় আর কি, হ্যাঁ, ঠান্ডা করতে হয় এক কথায়। এখানে কিছু দেওয়া আছে, এগুলো না পড়লেও চলে, সৃজনশীলগুলো অ্যান্সার করা যায় আমাদের, এগুলো না পড়লেও। এইখানে একটা গ্রাফ আছে, এই গ্রাফটা সুন্দর করে তোমাদেরকে বুঝতে হয়, এই গ্রাফটা সুন্দর করে বুঝতে হবে। এখানে এটাকে বলা হচ্ছে বরফের তাপ প্রদানের লেখচিত্র বলা হচ্ছে। তো ধরো বরফটাকে তুমি 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিছো, তার মানে এই গ্রাফটা শুরু হবে -40 থেকে শুরু হবে। হ্যাঁ, সময় যখন বাড়বে আস্তে 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 তাপমাত্রাও তুমি বাড়াচ্ছ ধীরে 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 ধীরে। তো বাড়তে বাড়তে একটা সময় কী হবে, এই 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বরফটা গলা শুরু করবে। তো বরফ যখন গলা শুরু করে তখন তার তাপমাত্রা চেঞ্জ হয় না, তার মানে এই জায়গার তাপমাত্রা চেঞ্জ হবে না, এই জায়গার থেকে যাবে আর কি একই রকম। হ্যাঁ, এই জায়গায় একই রকম থেকে যাবে সবগুলো। এই যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বরফটা গলে গেল, সম্পূর্ণ বরফ যখন গলা শেষ, তারপরে তুমি যখন তাপ দেওয়া শুরু করবা তখন কিন্তু তাপমাত্রা বাড়তে 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 কী করবে, একটা সময় 100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাড়বে। 100 ডিগ্রি বাড়ার পরে তোমার কী হবে, যখন 100 ডিগ্রি পর্যন্ত বাড়ার পরে কী হবে, আবার এটা বাষ্পীভূত হওয়া শুরু করবে। যখন পুরোটা গ্যাসে পরিণত না হওয়া পর্যন্ত এটা কিন্তু যতই তাপ দাও, সময় বাড়াচ্ছ মানে তাপ দিচ্ছ, কোনো লাভ হবে না, এটা হচ্ছে এরকমই থাকবে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে। তারপর একটা সময় কী হবে, তাপমাত্রা বাড়তে 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 বাড়বে আর কি, তাপমাত্রা বাড়া শুরু করবে, জলীয় বাষ্পের তাপমাত্রা বাড়তে শুরু করবে। দেখো বাড়তে বাড়তে এখানে মোটামুটি 140 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত তা আসছে। এটাই হচ্ছে বরফ গলনের লেখচিত্র। তো এটা আঁকানোর সহজ পদ্ধতি হচ্ছে, তোমাকে তো পরীক্ষার হলে এভাবে দেবে না, তোমাকে পরীক্ষার হলে বলতে পারে যে এই রেখাটা কি, এটা ব্যাখ্যা করো, এটা তাৎপর্য কি, এটা ব্যাখ্যা করো, এই ধরনের কথা বলবে আর কি। হ্যাঁ, তাৎপর্য বলতে এখানে আসলে কী বোঝাচ্ছে সেটা তোমাকে জানতে চাচ্ছে, এরকম ঘটনাটা। আর আরেকটা বলবে যে ধরো তোমাকে দিয়ে দিল হচ্ছে একটা পদার্থ এ, তার গলনাঙ্ক হচ্ছে তোমার
গলনাঙ্ক হচ্ছে তোমার কত, গলনাঙ্ক দিল তোমার 30 ডিগ্রি, হ্যাঁ। আর স্ফুটনাঙ্ক তোমার হচ্ছে মনে করো হচ্ছে 130 ডিগ্রি, ঠিক আছে, 130 ডিগ্রি দিয়ে দিল। তোমাকে এই তাপীয় রেখাটা আঁকাতে বলছে, ঠিক আছে। তখন তুমি কি করবা, শুরু করবা কোথায়, গলনাঙ্ক যেহেতু 30 ডিগ্রি, তাহলে 30-এর নিচ থেকে শুরু করতে হবে। তুমি কি করবা, এরকমভাবে দাগ দিবা। তাহলে মনে করো এটা 30-এর নিচে যেহেতু শুরু করো, 30-এর নিচে 10ও হয়, 20ও হয়, তুমি যে কোনো একটা জায়গা থেকে, সুবিধাজনক জায়গা থেকে শুরু করলাম। আর যদি কোশ্চিনে বলে দেওয়া থাকে সেক্ষেত্রে সেখান থেকে শুরু করো। আচ্ছা, তুমি মনে করলো 10 থেকে শুরু করলা, আর সময় তো এদিকে 0 থেকে শুরু হবে, 0 থেকে শুরু হবে এদিকে সময় মিনিটে রাখলাম, আমরা মিনিটে রাখলাম মনে করো এখানে, হ্যাঁ। সেক্ষেত্রে এখানে 1 2 3 4, আর এখানে 40 যখন 30 যখন আসলো, আর এখানে মনে করো তোমার এখানে 30 পর্যন্ত আসতে মনে করো, আর এখানে আসছে 130 পর্যন্ত গেছে, তারপর আরও কয়েকটা দিবা, 150 পর্যন্ত দিবা। তো তুমি একটা কাজ করবা, এই যে কিছুক্ষণ বাদে তুমি 30-এ কী করবা, একটা দাগ দিবা এরকম, তারপরে স্ফুটনাঙ্কের এখানে একটা দাগ দিবা, দিয়ে এভাবে একটা টান দিয়ে দেবো উপরে। তাহলে এখানে একটা টান দিবা, এখানে একটা টান দিবা, হয়ে গেল তোমার এই বরফ গলনের লেখচিত্র। তো এটা সম্পর্কে ডিটেলসে আমাদের একটা ভিডিও থাকবে না, আছে আর কি, যাই হোক, একটা ভিডিও থাকবে আছে। এ সম্পর্কে বিস্তারিত কীভাবে আঁকাবা সেটা নিয়ে আমাদের একটা ভিডিও আছে, চাইলে তোমরা এই ভিডিওটি দেখে নিতে পারো। তো আশা করা যায় তোমরা এটা বুঝতে পারছো। তারপরে আসো, তাপ দেওয়ার সাথে সাথে কঠিন অবস্থায় তাপমাত্রা বাড়তে থাকে, মানে এই যে ব্যাখ্যাটা এখানে দেওয়া আছে, এই ব্যাখ্যাটা তোমাদেরকে পড়তে হবে। আমি যেটা বলছি এখানে, সেই জিনিসটা এখানে তারা ব্যাখ্যা করছে, এই ব্যাখ্যাটা খুব সুন্দর করে পড়তে হবে তোমাকে, এবং বুঝে বুঝে পড়তে হবে। তারপরে এইটুকুই তোমার ব্যাপার স্যাপার। এরপরে এখানে আছে, কোনো তরলকে তাপ প্রদান করলে সরাসরি বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে বলা হয় বাষ্পীভবন। আচ্ছা, কোনো তরলকে তাপ প্রয়োগ করে পদার্থ থেকে বাষ্পে পরিণত করা বাষ্পীভবন বলা হচ্ছে। আবার শীতল করে সেটাকে তরলে পরিণত করা হচ্ছে ঘনীভবন। এই ঘনীভবন এবং বাষ্পীভবন দুটো একসাথে করলে সেটাকে বলা হচ্ছে পাতন। অর্থাৎ পাতন বলতে তুমি পানিটাকে বাষ্পে পরিণত করলা, আবার এটাকে ঘনীভূত করে তুমি আবার পানিতে কনভার্ট করলা। এতে করে কি হলো, পানির নিচে যে ময়লাগুলো ছিল সেগুলো কিন্তু এখানে থেকে গেল আর কি, মানে পানিটা বিশুদ্ধ পানি পেলা তুমি, এই জন্য পাতন করা হয় আর কি। তাহলে যে প্রক্রিয়ায় কোনো পদার্থকে তাপ প্রদান করা হলো সেগুলো তরলে পরিণত না হয় সরাসরি বাষ্পে পরিণত হয়, সেটাকে বলা হয় ঊর্ধ্বপাতন বলে, এসব ঊর্ধ্বপাতিত পদার্থ বলে। যেমন নিশাদল, NH4Cl, কর্পূর, এই যে নামগুলো মুখস্থ রাখলে, কর্পূর C10H16O, তারপর C10H8, এটা ন্যাপথলিন, কার্বন ডাইঅক্সাইড কিন্তু এই ঊর্ধ্বপাতিত পদার্থ, আয়োডিন, অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড, এগুলো সবগুলো হচ্ছে তোমার ঊর্ধ্বপাতিত পদার্থ আর কি। এগুলো সরাসরি বাষ্পে পরিণত হয়, এটি মাথায় রাখতে হবে। তো এদের ক্ষেত্রে গ্রাফটা কেমন হবে সেই জিনিসটাও আমি ওই ডিটেলস আলোচনা করছি আমার যেই কোর্সগুলো আছে সেগুলোতে, যে কোর্সগুলো হচ্ছে অনেক ধীরে ধীরে পড়ানো হয়, প্লাস অনেক লম্বা একটা কোর্স, মানে মোটামুটি দেখা যাচ্ছে 2 মাসের কোর্সগুলো ক্র্যাশ কোর্সে সাধারণত এগুলো পড়াই না আমি। তো যাদের এই ভিডিওগুলো দরকার তারা সবাই কমেন্ট করো, আমি এই সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। কারণ এই ঊর্ধ্বপাতিত পদার্থের ক্ষেত্রে কী ধরনের গ্রাফ হবে এগুলো কিন্তু বুঝে বুঝে করার একটা ব্যাপার স্যাপার আছে। তো এই জন্য আমার মনে হয় সেই ভিডিওগুলো দেখে নিলে ভালো হয়। সবাইকে ধন্যবাদ, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো পরবর্তী ভিডিওটিতে আমরা সিকিউ, অর্থাৎ আমরা যে সৃজনশীলগুলো আছে সেগুলো সলভ করব, সাথে আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো সলভ করব। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে। আল্লাহ হাফেজ।